শিল্পকথা আমি এরকম করে বেঁধে দিতে পারি না যে দেয় অনেক। এখানে একটা ব্যাপার আছে যে আচ্ছা এইখানে 35 লেন্স ইউজ না হয় 57 লেন্স ইউজ হলে ভালো হতো। সেখানে তো আমি বসে হাতে পপকর্ন নিয়ে সিগারেট জ্বালিয়ে আমি তো তার ক্রিটিসাইজ করতে বসেছি। আমি তো ব্যাপারগুলো আচ্ছা এইখানে জাম্প কাটটা ইউজ না হয় একটা ম্যাচ কাট ইউজ হতে পারতো বা একটা ইন্টার কাট ইউজ হতে পারতো, এইরকম কিছু কথাবার্তা তাত্ত্বিক ব্যাপার হয়। পাগলুর কিন্তু দায় ছিল। বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই মেসেজটা শুধুমাত্র কলকাতা কিন্তু, এই মেসেজটাও কলকাতার বাইরে গিয়ে পৌঁছচ্ছে না, মেসেজটাও পৌঁছচ্ছে না কলকাতার বাইরে। এবং তিনি একটি স্ক্রিপ্ট লেখার ফরমাইশ নিয়ে আমার কাছে এসেছেন এবং তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন এবং এতবার করে বলেছেন আমার মনে হচ্ছে বাবা তুমি এসো, তুমি বাড়ি যাও, তুমি ভালো থাকো, আমার সঙ্গে কথা বলতে হবে। যদি এই প্র্যাকটিসটা চলতে থাকে 10 বছরে কেন 10,000 বছরে বাংলা সিনেমার কিছু হবে। তোমার ছবি মানে তোমার কেন বলছি, তুমি যেভাবে লাস্টে ইন্ট্রোডিউস করিয়েছো সবাইকে, একটা টুল একটা চেয়ার, তোমাদের যদি বলি তোমাদের ছবি বেকেটের মতন, সেটা গল্প থেকে স্ক্রিপ্ট, এই প্রসেসটা কিরকম ছিল? রিহার্সাল প্রসেসটা কিরকম ছিল? প্রসেসটা খুবই অদ্ভুত। এটা লেখা শুরু করি আমি 2024-এর আগস্ট সেপ্টেম্বর আগস্ট, এবং খুবই র্যান্ডামলি লিখতে শুরু করি। আমার কিছু লাইনস মাথায় আসছিল কারণ তখন তিলোত্তমার ঘটনাটা ঘটে গেছে এবং কলকাতা শহরের একটা অদ্ভুত, কলকাতা শহর কেন গোটা পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত করেছে। এবার সেইখান থেকে জিনিসটা ভেতর থেকে আসছিল, খুব মানে মেকি শোনাতে লাগলো। এটা সত্যি যে খুব ভেবেচিন্তে লেখা নয় জিনিসটা, পরপর কিছু লাইনস এসছে এবং আমি সেটা লিখতে থেকেছি। এবার সেটা যখন লেখার পরে একটা ফর্ম পেতে শুরু করে জিনিসটা, তখন দেখি যে এই লাইনগুলো জুড়ে প্রাইমারিলি কোনো কথা তারা না বললেও গোটাটা একটা মেসেজ দিচ্ছে, একটা প্রতীতি বা ইমপ্রেশন তৈরি করতে পারছে। এবার সেইখান থেকে স্যামুয়েল বেকেট নিয়ে একটু চর্চা ছিল, খুব গভীরে না হলেও প্রাথমিক কিছু চর্চা ছিল, এবং সেটা ওয়েটিং ফর গডকে কেন্দ্র করে। এবার সেই ফর্মটার কাছাকাছি আসে জিনিসটা, সেখান থেকেই নামটা দিই বেকেটের মতো, লিখে পাঠাই এই সময়ের রবিবার বাড়ির পাতা, এবং সেটা ঘটনাচক্রে ছাপা হয়। আশাও করিনি ছাপা হবে জিনিসটা, কারণ আমি মূলত আর্টিকেল লেখার লোক, ক্রিয়েটিভ লেখাপত্র লিখি না তা নয়, কিন্তু সেটা যে খুব রেকগনাইজ হয় সেটা নয়, বা আমি সাধারণত কোথাও সেটা সেইভাবে প্রকাশ করি। আমার যা লেখা সেগুলো ওই ক্রিটিক হিসেবে লেখা বা অ্যানেকডোট জাতীয় লেখা। এবার সেইখান থেকে এটা যখন ছাপা হলো আমার মনে হয় যে ঠিক আছে কোথাও একটা গিয়ে পৌঁছেছে লেখা। তখন আস্তে আস্তে প্ল্যান হয় যে কি করবো, এটা নিয়ে থিয়েটার প্রোডাকশন করবো না ফিল্ম বানাবো। থিয়েটার প্রোডাকশন করতে যে পরিকাঠামোটা দরকার ছিল এবং আমি যেভাবে ভাবছিলাম জিনিসটা, সেটা থিয়েটার করার পক্ষে সেই মুহূর্তে জুচ্ছই ছিল না। কারণ আমি যে লোকেলটা ভাবছিলাম, যে ছবিগুলো তৈরি হচ্ছিল, সেগুলো থিয়েটারে আনাটা খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে। মানে সেটা একদিন দুদিন হয়, দীর্ঘদিন পারবে সেইখান থেকে। এবং সেটার মানে যেটা থিয়েটারের মূল সমস্যা আবার জোর দুটোই, যে আর্কাইভাল ভ্যালু থিয়েটার। সেখান থেকে আমার মনে হয় ঠিক আছে এটা সিনেমা বানানো যেতে পারে। এবং আমি প্রথম দিন থেকে জানতাম এটা কেউ দেখবে না, আর এখনো সেটা মনে হয় যে এটা কেউ দেখবে না। কিছু লোক দেখেছে, একটা মানে ছোট স্ক্রিনিং হয়েছে কাজটার, তার জন্য অবশ্যই প্রাচ্য থিয়েটার গ্রুপ এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় খুব ধন্যবাদ জানাবো, ওদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, কারণ ওরা না থাকলে হতো না। প্রাচ্য থিয়েটার যে প্র্যাকটিস রুম আছে এখানে কলকাতা কোয়ার বিল্ডিং, সেখানে এটা প্রথম দেখানো হয় পাবলিক। এবার এটা যখন তৈরি করছি, আমার খুব কাছের একজন বন্ধু, নাম বলছিলাম রিতম একটি চরিত্রে অভিনয় করে, আর পুষন্দা সূত্রে একটি চরিত্রে অভিনয় করে, আর একটি চরিত্র স্ক্রিপ্টে ছিল না, কিন্তু সে আমার পার্সপেক্টিভ থেকে সে সময়কে রিপ্রেজেন্ট করছে। মেয়েটি শাইনি সেই চরিত্রটা অভিনয় করে। তারপরে আস্তে 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 জিনিসটা একটা আকার পেতে থাকে, একটা মানে ঠিক অ্যাবসার্ড বলা যাবে না এটাকে, অ্যাবসার্ড ধর্মী একটি কাজ।
হয়েছে, এখনো অবধি কোনো পাবলিক ডোমেনে নেই জিনিসটা। দেখা যাক যখন আরো কিছু লোকজনের কাছে পৌঁছবে তখন কি রকমের রিপারকেশন তৈরি হয়। আমি ধরেই নিয়েছি লোকজনের খুব খারাপ লাগবে, কারণ এই নন লিনিয়ার প্যাটার্ন বা এই নন ন্যারেটিভ প্যাটার্নটা আমার খুব যে দক্ষতার জায়গা সেটা নয়, না আমার মনে হওয়া। এটা দর্শক কি বলবে আমি জানি না, আমার ব্যক্তিগত মনে। এবার সেখান থেকে এটা তৈরি করে ফেলেছি, এখন যত দিন যাচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে কিছু একটা হয়েছে। একাধিকবার মিউজিক অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়েছে জিনিসটা। সৃজা চক্রবর্তী গান গেয়েছে, দুটো গান, শুভদীপ দোতলা বাজিয়েছে। এটা আস্তে 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 একটা জায়গা তৈরি করতে পারছে। আমি জানি না কতদিন এটা সাস্টেন করবে বা আদৌ সাস্টেন করবে কিনা, তো মনে রাখবে কিনা কাজটা, তবে হ্যাঁ কিছু একটা করেছি। মানে তুমি বললে যে এটা অ্যাবসার্ড ঠিক হয়নি, তোমার কাছে মানে অ্যাবসার্ড জিনিসটা কি দাঁড়াচ্ছে তাহলে? যদি মানে একজন কাউকে যদি বলতে হয় যে অ্যাবসার্ড, এটাই অ্যাবসার্ড বা এটাই অ্যাবসার্ড, আমার অ্যাবসার্ড সম্পর্কে আমার যে ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমার মনে হয় আমরা সেই রকম কোনো ক্রাইসিসে এখনো পর্যন্ত নেই। আমরা হাজার বাজে অবস্থাতেও থাকলেও অ্যাবসার্ড যে সময় তৈরি হয়েছে বা যেখানে তৈরি হয়েছে সেখানের যে ক্রাইসিস পয়েন্টে ছিল আমরা কতটা খারাপ নই, মানে আমরা যতটা খারাপ আছি এর থেকেও খারাপ হতে পারে, সেটা বিশ্বযুদ্ধ আমাদের দেখিয়েছে। কিন্তু যেহেতু বিশ্বযুদ্ধ ডাইরেক্টলি কোথাও পশ্চিমবঙ্গ বা বাংলা বা ভারতবর্ষকে এফেক্ট করেনি, সেইখানে ইনডাইরেক্টলি প্রচুর ভাবে করেছে, ডাইরেক্টলি যেহেতু করে সেই জন্য ওই অভিঘাতটা আমাদের নেই। প্যালেস্টাইনে এই মুহূর্তে যদি কোনো অ্যাবসার্ড কাজ তৈরি হয় সেটা ওই অভিঘাত থেকে তৈরি হবে, কারণ তারা একদম আলটিমেট খারাপটা দেখে ফেলেছে। আমরা খারাপের মধ্যে আছি, খুব খারাপের মধ্যে আছি, কিন্তু এটা আলটিমেট খারাপ না। সুতরাং সেই পর্যায়ে না গেলে, সেই স্যাচুরেশন পয়েন্টে না গেলে অ্যাবসার্ডের যে আসল বক্তব্যটা সেটা অতটা তৈরি হবে বলে আমি মনে করি না, ব্যক্তিগত মনে হওয়া। সেই অর্থেই বলছি যে অ্যাবসার্ডের কাছাকাছি কিছু একটা হয়েছে, প্রপার অ্যাবসার্ড হয়। সেটা বাঙালি দর্শক কি হিসেবে নেবে? কারণ বাঙালি দর্শকের এমনি যদি আমি থিয়েটারও ধরি বা যদি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিরও কথা বলি, বাঙালি হচ্ছে নিজের খেয়ে লোকের মোস্তাক খুব বেশিই তারায়, ঠিক আছে? সেইখান থেকে দাঁড়িয়ে মানে আমাদের এই অ্যাবসার্ডটাকে নেওয়া বা এটাকে নিয়ে পড়াশোনা করা, ঠিক আছে, সেটা কতদূর কি? আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম যে দর্শক যখন আসবে তখন তারা একটু পড়ালেখা করে আসবে বা তাদের একটু মানে এটা একটা গল্প হয়েছে। আমি যখন বেকেটের মতো নামটা রাখি তখন প্রাথমিকভাবে বেকেটের মতো নাম রাখার জন্য অনেকে প্রাইমারি লিঙ্কটা করতে পেরেছিল যে এটা কি হচ্ছে, নাহলে তারা বুঝতেই পারছিল না ব্যাপারটা। বেকেট নামটা থেকে তারা খুঁজতে খুঁজতে গেছে। আবার পরে এরকম রিভিউ আমি শুনেছি যে আচ্ছা বেকেটের নামটা দিয়ে তুমি বেশি ডাইরেক্ট করে ফেলেছো, এতটা ডাইরেক্ট না হলেও। সুতরাং দুরকম বক্তব্যই শুনতে পাচ্ছি। তবে হ্যাঁ, মানে লোকজনের বুঝতে খুব অসুবিধা হচ্ছে অনেক ক্ষেত্রেই, বা তারা অতটা মেধায় ইনভেস্ট করতে চাইছে, তারা একটা সার্টেন পয়েন্ট অব্দি গিয়ে ভাবছে বা ভাবছে না, স্কিপ করে চলে যাচ্ছে। মানে তুমি বলছো যে তুমি যে ছবিটা বানাচ্ছ বা এখন যে ছবি হচ্ছে সেটা মানে একটা যদি আগে যেটা হতো, মানে আমি যদি পুরোনো ছবির কথা বলি, যখন এইসব নিয়ে ভাবনা হতো না, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হোক বা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে হোক, সেখানে গিয়ে একটা রিক্সা চালক থেকে শুরু করে একটা অটোওয়ালা, একটা বাস ড্রাইভার, তারা প্রত্যেকে যাচ্ছে একটা ফিল্ম দেখতে, ঠিক আছে? মানে তুমি বলতে চাইছো যে একটা দর্শককে তাহলে পড়ে আসতেই হবে তোমার ফিল্মটা দেখতে? না, এখানে দর্শকদের যেমন ত্রুটি আছে আমারও ত্রুটি আছে। আমার ত্রুটিটা হচ্ছে আমি এখনো অব্দি অতটা সক্ষম নই যে আমি সবার জন্য সিনেমাটা বানাতে পারি, এটা আমার ব্যক্তিগত ত্রুটি। আমি যদি সকলের জন্য সিনেমাটা বানাতে পারতাম তাহলে তাদের অসুবিধা হতো। আমি যাদের কথা বলছি তারা ওই শিক্ষিত অডিয়েন্স, মানে শিক্ষিত মানে সকল শিক্ষিত, আমি অন্য কোনো ভাবে নিও না, সকল শিক্ষিত অডিয়েন্স যারা কিছুটা পড়ালেখা করেছে বা দাবি করে তারা শিক্ষিত, আমি সেই সব লোকেদের কথা বলছি। তারা কোনো কারণে রিলেট করতে পারছে, এবং এটা আমার অক্ষমতা ধরে নিয়েছি যে আমি সেই রিক্সা চালক, অটো চালক, সেই বাস ড্রাইভার বা সেই যে লোকটা মুদির দোকানে কাজ করে তার জন্য আমি এখনো অব্দি সিনেমা বানিয়ে উঠতে পারি, এটা আমার অক্ষমতা। কিন্তু আমি যাদের টার্গেট অডিয়েন্স হিসেবে সিনেমাটা বানিয়েছিলাম তারাও কোথাও গিয়ে রিচ করতে পারছে।
এবং এই রিচ করাটা এটা আমার ত্রুটিতে নয়, এটা আমি বুঝতে পারছি। এটা তারা যে বেসিক ধারণাটুকু দরকার পড়ে সেই ধারণাটুকু তাদের মধ্যে নেই। নাটক অ্যাডাপ্ট করে সিনেমা, তুমি অন্নদার কথা বললে, অন্নদা অথই করেছে এবং আরো কয়েকটা আমি কাজ দেখছি যে আসছে বিভিন্ন ডিরেক্টরে। তো এই নাটক থেকে মানে সিনেমা বানানো, এখান থেকে মানে খামতি কি থেকে যায়? মানে আমি একটা নাটকের মানে একটা নাটক যেমন অথই খুব হিট নাটক, সেটা যার কারণেই হোক না কেন খুব হিট নাটক, মানে অবশ্যই তার স্ক্রিপ্ট খুব বলবান, তার অভিনয় খুব বলবান ছিল, কিন্তু সেইটা কোথাও গিয়ে মানে যখন আমরা ডিজিটাল মাধ্যমে দেখছি সেটা ওই ওই জায়গাটা পৌঁছতে পারছে না কেন? ওই জায়গায় পৌঁছতে পারছে না, যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চাও, দুটো কারণ হতে পারে। এক, অডিয়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। থিয়েটারের যারা কোর অডিয়েন্স, তাদের যে নাটকটা ভালো লাগছে, সিনেমার কোর অডিয়েন্সদের সেটা নাও ভালো লাগতে পারে। কারণ থিয়েটার অডিয়েন্সদের যে প্র্যাকটিসটা আছে, তারা যেটা যে চর্চার মধ্যে চাইতে বা না চাইতেও আছে, তারা সচেতনভাবে নেই, কিন্তু যারা না চাইতেও যে চর্চাটার মধ্যে আছে, দীর্ঘদিন যদি থিয়েটার কেউ দেখে, যদি 2 বছর 3 বছর 5 বছর দেখে, তাদের একটা অটোমেটিক্যালি টেস্ট তৈরি হয়। এবার যখন কোনো থিয়েটারের পরিচালক থিয়েটার নিয়ে সিনেমা বানাচ্ছেন, তখন তিনি প্রাথমিকভাবে থিয়েটারের টেস্টটা মেনটেন করে সিনেমাটা বানাচ্ছেন। যদি আমি অথইয়ের কথা পার্টিকুলারলি ধরি, অথইয়ের যে লাইট অ্যারেঞ্জমেন্ট আছে বা যেভাবে স্ক্রিন সিনগুলো ক্রাফট করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অনেকটা থিয়েটার ওরিয়েন্টেড। এবার একজন থিয়েটারের পরিচালক থিয়েটার ওরিয়েন্টেড ওয়েতে যখন একটি সিনেমা বানাচ্ছে, তখন সেটা আমরা যেভাবে গ্রহণ করতে পারছি থিয়েটারের অডিয়েন্স হিসেবে, থিয়েটারের অডিয়েন্স ছাড়া বাইরের বৃহত্তর অডিয়েন্স তাদের সেই প্র্যাকটিসটা নেই বলে গ্রহণ করতে পারছে না। আর অনেক ক্ষেত্রে বানাতে গিয়ে, মানে আমি অথইয়ের ক্ষেত্রে বলবো না, অথই সিনেমা হিসেবে আমার খুবই পছন্দের সিনেমা, এটা সিনেমা হয়েছে কি হয়নি জানি না, অনেক দ্বিমত থাকতে পারে, কিছু ব্যাপার থাকতে পারে যে এইটাকেই সিনেমা বলবো, এর বাইরে কিছু হলে সেটাকে সিনেমা বলবো না, সেটা বিকেটের মতো ক্ষেত্রেও সত্যি। আচ্ছা, শিল্পকতা আমি এরকম করে বেঁধে দিতে পারি না যে দেয় অনেকে, এখানে একটা ব্যাপার আছে যে আচ্ছা এইখানে 35 লেন্স ইউজ না হয় 57 লেন্স ইউজ হলে ভালো হতো। সেখানে তো আমি বসে হাতে পপকর্ন নিয়ে সিগারেট জ্বালিয়ে আমি তো তার ক্রিটিসাইজ করতে বসেছি। আমি তো ব্যাপারগুলো আছে। আচ্ছা, এইখানে জাম্প কাটটা ইউজ না হয় একটা ম্যাচ কাট ইউজ হতে পারতো, বা একটা ইন্টার কাট ইউজ হতে পারতো, এইরকম কিছু কথাবার্তা তাত্ত্বিক ব্যাপার হয়। এবার যখনই সেটা কোনো একটা ইনস্টিটিউশনের জায়গায় চলে যাবে সেই তাত্ত্বিক প্র্যাকটিসটা, তখনই সেটা ক্ষতিকারক। এটা থিয়েটারের ক্ষেত্রেও সত্যি, সিনেমার ক্ষেত্রেও সত্যি। এবার যখন সেই দুটো কাছাকাছি আসছে, তখন এই ক্ল্যাশটা আরো বেড়ে যাচ্ছে যে আচ্ছা এটা হলো কিন্তু সিনেমার মতো হলো না, এটা হলো কিন্তু থিয়েটারের মতো হলো না। এই কথাগুলোই যখন আসে, তখনই কনফ্লিক্টটা তৈরি হয়। অ্যাবসার্ড আর্টের তাহলে এখনো গ্রহণযোগ্যতা আমাদের মধ্যে তৈরি হয়নি তুমি বলছো? এবং আমরা নিজেরা যারা প্র্যাকটিস করছি তারাও কতটা পারছি এর কোনো ইয়ে নেই। মানে প্রথম কথা, শিল্পের কোনো মাপকাঠি নেই, না, কেউ শিল্পকে জাজ করতে পারে না। পার্টিকুলার সময়, পার্টিকুলার পরিস্থিতি, পার্টিকুলার অবস্থানে সোশিও কালচারাল, পলিটিক্যাল সবকিছু অ্যাসপেক্ট মাথায় রেখে একটা মোটামুটি ধারণা করা যায়, কিন্তু কোনো আর্টেরই কোনো রকম মানে কি বলবো বিচার করার জায়গা তৈরি হতে পারে না। কিন্তু খুব তাড়াতাড়ি বিচার করার ক্ষেত্রে, খুব হুট করে বিচার করার ক্ষেত্রে এই ভুলগুলো হয়ে যাচ্ছে। এখন একটা মানে একটা টার্মটা ঠিক মনে পড়ছে না, কিন্তু এরকম যে একজন ডিরেক্টর এরকম মানে সে বলছে যে আমি একটা মেথড তৈরি করেছি, আমি নাম নিচ্ছি না, ঠিক আছে, সে মানে ওটা বলছে যে আমি একটা মেথড তৈরি করেছি, সে মেথডটা কি হয় যে আমি স্ক্রিপ্ট দেই না, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি সবাইকে বসিয়ে রাখি, তাদেরকে বলি যে তোমরা কি ভাবছো, একটা কোন একটা ধরি সেটা নিয়ে ভাবছো, এবং সেটা থেকে একটা থিয়েটার তৈরি হয়। মানে এইটা কি মানে কোনোদিনও কি সাকসেসফুল হবে? তিনি যে প্রোডাকশন গুলো দেখাচ্ছেন সেটা প্রোডাকশন হিসেবে অনেক ক্ষেত্রে ওয়ার্ক করছে, অনেক ক্ষেত্রে ওয়ার্ক করছে, দুটোই খুব ভালো কিছু তৈরি হচ্ছে, আর কিন্তু হাউসফুল যাচ্ছে তো, সে তো বাণিজ্যিক জায়গা থেকে, ওই নামের গল্প ছিল, নামে যাচ্ছে। এবার যদি আমি ব্যক্তিগত অডিয়েন্স হিসেবে মনে করি, অনেক ক্ষেত্রে ওয়ার্ক করছে, অনেক ক্ষেত্রে করছে। যদি ডিরেক্টোরিয়াল পয়েন্ট থেকে দেখি, তিনি একটা কিছু ভাবছেন, তিনি একটা কিছু চেষ্টা করছেন, এবং তিনি নিজের দলের মধ্যে বা তার কিছু পারিপার্শ্বিক দলের মধ্যে প্র্যাকটিসটা তৈরি করছেন।
এটা যতক্ষণ মানে যেমন থার্ড থিয়েটার প্রাইমারিলি বাদল সরকার তৈরি করছেন, বা বাদল সরকারের যে প্র্যাকটিস গ্রুপটা ছিল শতাব্দী বা বাকিগুলো তারা করছে, এবং আস্তে 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 জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। এবার সেটা যতক্ষণ না এই মেথডটা বা এই প্র্যাকটিসটা একটা বড় স্কেলে গিয়ে পড়ছে ততক্ষণ এটা বলা যায়। আমি কিছু মাস আগে একজন ভদ্রলোকের ইন্টারভিউ করেছিলাম, তিনি চেন্নাই কালাইকুড়ি বলে একটি দলের সঙ্গে যুক্ত। আচ্ছা, ভদ্রলোকের নাম প্রলয়ন, চেন্নাইতে থাকেন। আমি শুনে অবাক হয়েছিলাম যে তাকে আমি সফদার হাশমি নিয়ে প্রশ্ন করতে গেছি, কিন্তু তিনি বলেন যে তাদের প্রাইমারি প্র্যাকটিসটা শুরু হয়েছিল বাদল সরকার থেকে, তারপরে তারা স্ট্রিট থিয়েটারের ক্ষেত্রে সফদার হাশমিতে এসছে। এবার এই যে থিওরি, এই যে মেথড, সেটা তো এখনো পর্যন্ত অত বড় স্কেলে যায়, অত মানুষকে রিচ করতে পারে না। আগে একবার রিচ করার চেষ্টা হোক, যদি তখন ওয়ার্ক করে তখন আর কারোর কিছু বলার নেই, হয়ে গেল। যদি ওয়ার্ক না করে তখন কিন্তু ভাবার ব্যাপারটা থেকে যাচ্ছে। মানে সেই চেষ্টাটা কি করে হবে, মানে এই রিচ করা বা ব্যাপারটা? চেষ্টাটা দুভাবে হতে পারে, এক একাডেমিক্যালি একদম লিখে, মানে বাদল সরকারের ক্ষেত্রে যেমন থিয়েটারের ভাষা, চেঞ্জিং ল্যাঙ্গুয়েজ অফ থিয়েটার, ভয়েসেস অফ থিয়েটার, এই প্রায় ম্যানিফেস্টোর মতো জিনিসগুলো পাচ্ছি, লিখিতভাবে হতে হবে, এবং সেটা প্রায়োগিক দিকে হতে হবে। আচ্ছা, আমি এই থিয়েটারটা এইভাবে করলাম, এটা আমি ডিকোড করলাম, যে আমি এই 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 সূচক মাথায় রেখে এইভাবে জিনিসটা করেছি। যতক্ষণ না এটা একটা একাডেমিক পজিশনে তৈরি হচ্ছে এবং ডিকোড করা হচ্ছে, ততক্ষণ আমরা বলতে পারবো না এটা ওয়ার্ক করছে। এখনকার অনেক মানে থিয়েটারের যে পেজগুলো হয় যেখানে আমরা টিকিটের খবর পাই বা নতুন কি নাটক আসছে খবর পাই, সেইখানে আমি বিভিন্ন থিয়েটারের পোস্টার বা কোনো শো এর পোস্টারের নিচে আমি এরকম একটা কমেন্ট পাই যে এরা শুধু ঝাঁকানাকা লাইট দিয়ে দিয়েছে, অভিনয়টার দিকে কেউ ফোকাস করছে না। ঝাঁকানাকা লাইট, সুন্দর মিউজিক, অভিনয়টা থেকে এত ডিটেলস হয়ে যাচ্ছে কেন? এবং কিছু মানুষ কিন্তু ওইটাও খাচ্ছে, মানে আমি নাম নেব না, সেটা ঠিক আছে, আমরা এই আলোচনা প্রায় কোনো নামই নিচ্ছি। তো সেইখানে গিয়ে বলছে যে বাহ, লাইটটা খুব ভালো করেছে, কিন্তু আসল উদ্দেশ্য কি আমার লাইটটা দেখতে যাও? এখানে আবার সত্যজিৎ রায়ের কথায় ফেরত যেতে হয়। যদি একটা সিনেমার স্ক্রিন প্লে ভালো না হয় কিন্তু মিউজিক ভালো হয়, তাহলে গোটা সিনেমাটাই খারাপ। তোমায় যদি একটা ভালো কাজ করতে হয়, তোমার সবকটা সেগমেন্টে মোটামুটি এভারেজ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটা জিনিস খুব ভালো হলো, আরেকটা জিনিস একদম পাতে দেওয়া গেল না, তাহলে কিন্তু গোটা প্রোডাকশনটা খারাপ, তোমার মেনে নিতে হবে এটা। আর অ্যাক্টিং এর দিকে নজর দিচ্ছে না, এটার পিছনে যদি বড় অভিনেতারা কাজ করে, তাহলে ওই রিহার্সালের খামতি, সময়ের খামতি, এবং আলাদা আলাদা ভাবে রিহার্সাল করা, যে আমি আমার একদিন সময় হলো বাকিদের প্রক্সি দিয়ে আমি আমার জায়গাটা তুলে নিলাম, ওর একদিন সময় হলো বাকিদের প্রক্সি দিয়ে ওর জায়গাটা তুলে নিলাম। এই কারণে মূলত অ্যাক্টিংটা খারাপ হচ্ছে। কারণ তোমার যদি বাকি অ্যাক্টরদের সঙ্গে একটা জেলিং তৈরি না হয়, তাহলে কখনোই একটি অভিনয় ভালো হতে পারে না। কম দিন হোক, ঠিক আছে, তুমি 1 মাস টাইম দিতে পারছো না, 15 দিন টাইম দাও, কিন্তু 15 দিন একসঙ্গে রিহার্সাল দেখো। সেটা যদি না হয়, কোনোদিন ভালো অভিনেতা হতে পারে, মানে ভালো অভিনেতা হতে পারে, সেই পার্টিকুলার অভিনয়টা ভালো হবে। থিয়েটারে যখনই কোনো একটা ছেলে বা মেয়ে যখন হয়তো খুব একটা ভালো কিছু করলো বা চেষ্টা করলো বেরিয়ে, তাকে এরকম শোনানো হয় যে তুমি তো অমুক কিছু একটা নয়, বা তুমি তো অমুক কিছু একটা নয়। আমি মানে দুজনের নাম কিন্তু খুব মানে তো তাদের নাম দিয়ে উদাহরণ দেওয়া হয়। তো তাদের নাম দিয়ে যখন উদাহরণটা দেওয়া হচ্ছে, একটা ডিরেক্টর বা একটা নির্দেশক দলের বা যে দলের কর্তা, সে ওই অমুকটা আর বানাতে পারছে না কেন? কারণ অমুকটা বানানোর পেছনে শুধুমাত্র নির্দেশক বা শুধুমাত্র দল কাজ করে না, তার পেছনে দর্শক কাজ করে, তার পেছনে ব্র্যান্ডিং কাজ করে, তার পেছনে টাকা কাজ করে, তার পেছনে মিডিয়া কাজ করে। কোনো একজন শিল্পীকে সেই জায়গাটা তৈরি করার জন্য এতগুলো আলাদা আলাদা সূচক কাজ করে। সবকটা যখন এক জায়গায় এসে পৌঁছবে, তখন সে বড় শিল্পী হবে। বড় শিল্পী জিনিসটাও আমরা ভাবি যে আমরা তৈরি করছি বা কোনো নির্দেশক তৈরি করছে, নয়।
এই এতগুলো আলাদা আলাদা পরিসংখ্যান, এতগুলো আলাদা আলাদা সূচক যখন এক জায়গায় আসবে, যখন তোমাকে মিডিয়া ব্যাক করবে, যখন কোনো একটা কাগজে তোমার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ছাপা হবে, তুমি কি খাচ্ছ, কত কত গ্রাম স্যালাড খাচ্ছ তুমি, তোমার কটা কুকুর কটা বেড়াল, এগুলো যখন ছাপা হবে, তারপরে গিয়ে তুমি বড় অভিনেতা হবে, নাহলে হবে না। তুমি বলতে চাইছো যে মানে এই সূচকগুলো যখন কাজ করবে, কিন্তু এই সূচকগুলো কি মানে একটা এতেই ধরা বাঁধা হয়ে রয়ে গেছে, মানে অন্য কাউকে আর নিতে পারছে না? অঙ্ক করে একবার বলেছিলেন না একটা কবিতায়, তুমি তাই মিডিয়া যা বানায় তোমাকে, সব থেকে বড় ভূমিকা এখানে মিডিয়া। না হলে একজন অভিনেতা যিনি সিনেমায় একদম ছড়াচ্ছেন, কোনো এককালে থিয়েটার করেছিলেন, তারপরে ওই থিয়েটারটা ওরকমভাবেই করেছেন, বা কোনো একজন সেরকম বড়ই থিয়েটার অভিনেতা কিন্তু এখন খুব বাজে অভিনয় করছেন, এখনো অবধি তার সঙ্গে মিডিয়া ব্যাকআপটা আছে বলে, এখনো যে কোনো একটা ঘটনা ঘটলে তার বাইট খোঁজা হয় বলে, বা এখনো যে কোনো গুরুত্বপূর্ণ কথা এলেই আমরা এর বক্তব্য শুনে নেবো, এটা বলা হয় বলে তিনি বল। যেদিন এইটা সরে যাবে, হাজার বড় অভিনেতা হলেও তার কিছু করার নেই। সে তো ঠিক। এবার একটু যদি তোমাকে বলা হলো যে এখন সিনেমা ইন্ডাস্ট্রির লিড অভিনেত্রী, মানে যার কাঁধে এখন গোটা বাংলা সিনেমা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে এটা আমার কথা নয়, আমি এটা মানে একজনের ইন্টারভিউ বা একটা মঞ্চে কিছু একটা হচ্ছিল সেখান থেকেই শোনা যে উনি লিড অভিনেত্রী এবং ওনার কাঁধে এখন বাংলা ইন্ডাস্ট্রিটা পুরো দাঁড়িয়ে আছে তিনি, এবং আমাদের আরেকজন ডিরেক্টর যিনি এখন মানে তোমার পোস্টেই আমি দেখছিলাম যে ওই বাংলা ফার্স্ট বয়, না বাংলা ফার্স্ট বয় তো আরেকটাও আমি টার্মটা আমি ওই বিচের উপর ছিল দাঁড়িয়ে, কি বেশ যেমন খুশি সাজো, এটার জন্য ব্লগও হয়েছে। যেমন খুশি সাজো মানে যে ডিরেক্টরটা বানাচ্ছে উনি ওনাকে নিয়ে পাগলু বানাচ্ছেন এখনকার টাইমে, সেটা কেমন হবে? ওয়ার্ক করবে না। কারণ প্রথম কথা, যে ডিরেক্টরের কথা বলা হচ্ছে তার ক্যাপাবিলিটি নেই পাগলু বানানো, আর দ্বিতীয় কথা, দর্শকের এখন যা মাইন্ডসেট তৈরি হয়েছে, তাকে পাগলু দিলে খাবে না, তাকে বাংলায় পুষ্পা বানিয়ে দাও খাবে। গত বছর দেখে খাচ্ছে না, না খাচ্ছে, গত বছর দেখে নিয়েছি সেটা। বাংলায় কেজিএফ বানাও, বাংলায় পুষ্পা বানাও, খাবে। এই বাংলার গন্ধটা মিশিয়ে বানাও। হ্যাঁ, কিন্তু এটাও তো বলছে যে আচ্ছা এটা তো পুষ্পার কপি, কেজিএফ এর কপি। কখন বলছে? দেখার পর। এইটা আবার হ্যাঁ ওয়ার্ক করে যেতেও পারে, কারণ আমাদের মতো কিছু লোক ওকে ক্রিটিসাইজ করার জন্য আগে দেখবো, তারপরে ক্রিটিসাইজ করব, কিন্তু আমরা যখন দেখতে যাচ্ছি অলরেডি ওর টাকাটা উঠে আসছে। সেটা তো অবশ্যই। ও এখানে শুধুমাত্র যে ব্যবসায়িক ভাবে আমি পজিটিভলি কাজটা করব এটা নাও হতে পারে, ও জানে যে এরকম ক্রিটিসাইজ করার জন্য একটা বড় অংশের লোকজন সিনেমাটাকে দেখবে, টাকা নিয়েই দেখবে, এবং সেখান থেকেই আমি রিকভারি করব। কারণ প্র্যাকটিক্যালি দিনের শেষে ওই মাথায় লেখা জিনিসটা আমাদেরই লেখা আছে, এবং সেটা দিনের শেষে আমরাই, কারণ আমরাই ক্রিটিসাইজ করি, আবার আমরাই গিয়ে দেখতে যাই যে ভাই কি বানালো দেখে আসি অন্তত, তারপরে তো বলবো। আমি এই পরিচালকের দুটো সিনেমা পর এসবিএফ সিনেমাসে গিয়ে দেখেছি, টাকা দিয়ে দেখেছি, টিকিট কেটে দেখেছি, তারপরে এসে ক্রিটিসাইজ করেছি, ক্রিটিসাইজ করলাম, কিন্তু আমার টাকাটা কিন্তু ওর পকেটে চলে গেছে। এটা হচ্ছে ব্যাপার। তুমি এটাও বলছো যে তুমি ওই যেটা আগের প্রসঙ্গে যদি আমি আসি, যে তুমি রিক্সাওয়ালা বা যারা আছে আমাদের সাধারণ মধ্যবিত্ত বা যারা তাদের থেকে একটু নিচুতে আছে, তারা তুমি ওদের জন্য ছবিটা বানাচ্ছ না, বা বানাতে পারছো না। হ্যাঁ, এবং বানাতে পারলে অবশ্যই এখন ভাবছো না। আমি না, এটার জন্য যে মানসিক পরিণতিটার দরকার, যে পরিপক্কতাটার দরকার, সেটা আমি তৈরি করতে পারিনি। আমার আরো অন্তত 10 বছর সময় লাগবে ওই জায়গায় পৌঁছতে। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আজকে এত বড় একটা বাংলা ইন্ডাস্ট্রি, একটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, এখানে আগেই ঠিক আছে চলো বাংলা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তারা কেন ওদের জন্য ছবি বানাতে পারছে না? তো প্রথম কথা, বাংলা ইন্ডাস্ট্রি বড় নয়, কোনো ইন্ডাস্ট্রি বড় নয়। আর দ্বিতীয় কথা, বাংলা ইন্ডাস্ট্রির কোনো দায় নেই সিনেমা বানিয়ে তাদের জন্য সিনেমা বানানো। বাংলা ইন্ডাস্ট্রি কালো টাকাকে সাদা করার জন্য মূলত সিনেমা বানায়। আর কিছু এই যে কলকাতা শহরে আমরা একটা সুন্দর জায়গায় বসে, সুন্দর লাইট আছে, এই আমাদের মতো লোকের, মানে নন্দনে আমার ছবিটা নিল না, আমি একটু নেকা কান্না কেন, হ্যাঁ খালি এইটুকু। হ্যাঁ, একটা মেদিনীপুরে গিয়ে তার সিনেমা দেখানোর কোনো দায় নেই, জলপাইগুড়িতে গিয়ে তার সিনেমা দেখানোর কোনো দায় নেই।
তাহলে বাংলা ইন্ডাস্ট্রির পাশে বসুন কেন? বসবে কি শুয়ে পড়বে, যে করবে তার ব্যাপার সেটা। এবং মানে কোনোদিনও কি রিচ করতে পারবে? মানে সাউথ তো ছিলই না। আমি সাউথ দেখেছি নাগার্জুনা বা ওই থেকে যখন ডাব করে ছবি ছাড়া তো সোনি ম্যাক্সে। হ্যাঁ, আমি সোনি নাম ম্যাক্স। নিচ্ছি মানে হ্যাঁ, সোনি ম্যাক্স। ঠিক আছে, আমি নামই নিয়েই বলছি। তো ওখানে যখন হচ্ছে ছাড়াও তো আমি তখন থেকে সাউথ দেখছি। সাউথ পরে পরে গিয়ে ওদের ভালো ভালো স্ক্রিপ্ট, অনেক কাজ কিন্তু ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে বাংলা হয়েছে। সিনেমা এখানে একটা ব্যাপার আছে, একটু ডিটেলে তাহলে ঢুকি এখানে। সেটা হচ্ছে বাংলা সিনেমার এই দশা কেন? বাংলা ঘরানার মেইন স্ট্রিম ছিল সবসময় যাত্রা। যদি আমরা মেইন স্ট্রিম একটা বিনোদন জায়গা ধরে নিই, এটা সবসময় যাত্রা। এবার যাত্রাকে রিপ্লেস করলো কে? মেইন স্ট্রিম বাংলা সিনেমা। যা যা হচ্ছে সেই বাংলা সিনেমাগুলোর নাম, সেগুলো ক্রাফট হিসেবে হয়তো খুব খারাপ, কিন্তু মানুষ খেয়েছিল একমাত্র কারণে যে সেটা যাত্রার ফ্লেভারটাকে নিয়ে তৈরি করা। যারা বানিয়েছিল তারা হয়তো বোকা ছিল না যে আমি একটা এরকম বেসলেস সিনেমা বানাচ্ছি, কিন্তু তারপরেও লোকজন দেখছে একটা কারণে। এবার যেটা হলো, মেগা সিরিয়াল চলে এলো, প্রাইমারি এলিট মেগা সিরিয়াল না, এখন যে বসা বসা মেগা সিরিয়াল গুলো চলে, সেইগুলো মেইন স্ট্রিম বাংলা সিনেমার যে ফ্লেভারটা, যেটা নাকি যাত্রার ফ্লেভার, সেই ফ্লেভারটাকে অ্যাডাপ্ট করি। এখন যদি আমরা মেইন স্ট্রিম বাংলা সিরিয়াল দেখি, একটা চড়া দাগের ইমোশন, একটা চড়া দাগের মেলোড্রামাটিক সিচুয়েশন, একদম এটা কিন্তু যাত্রার ফর্ম্যাট। আমি কোন মাধ্যমকে খুব সচেতন ভাবে ছোট না করে কথাগুলো বলছি, কারণ সে যোগ্যতা আমার নেই কোনো দিক থেকেই নেই। বেসিক্যালি যাত্রা যাত্রা, নাটক নাটক, সিনেমা সিনেমা, এটা ফ্যাক্ট। যাত্রাকে রিপ্লেস করেছিল মেইন স্ট্রিম বাংলা সিনেমা। তারপরে গত 15 বছরে মেইন স্ট্রিম বাংলা সিনেমাটা চেঞ্জ হতে থাকে অল্টারনেটিভ বাংলা সিনেমার দিকে, আর মেইন স্ট্রিম সিনেমার কন্টেন্ট গুলো চলে আসে সিরিয়ালে। এখন মাস অডিয়েন্সের কাছে কিন্তু সিরিয়াল যতটা গ্রহণীয়, মেইন স্ট্রিম সিনেমা বা হোয়াট এভার বাংলা সিনেমা যা তৈরি হচ্ছে একদমই গ্রহণীয় না। প্রথম কথা, তাদের কাছে হল নেই। দ্বিতীয় কথা, আমরা ভাবছি সবার কাছে ফোন আছে মানে সবাই ওটিটি অ্যাক্সেস করতে পারছে, নয়। এবং হলগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে ওই কারণে যে আমি সবাইকে দিচ্ছি না, সবাইকে না। ছবি দেখাতে পারছি না। তারা কি ছবি দেখাবে? তারা যদি রিচই না করতে পারে, তারা কোন ছবি দেখাবে? আর তাদের যে মূল জিনিসগুলো ছিল সেটা তো রিপ্লেস করে দিয়েছে বাংলা সিনেমা। এইটা হচ্ছে ব্যাপার। যদি যাত্রার ফর্ম ধরে বলো তো বেদের মেয়ে জ্যোৎস্না, এবং সেই সময় দাঁড়িয়ে হচ্ছে সত্যজিৎ রায় পথের পাঁচালী বলো বা অন্য অন্য ছবিগুলো, দুটো তো আলাদা ঘরানার। আলাদা তারা তো হিট দিয়েছে, তারা তো ওটা সাকসেসফুল করেছে। আজকে এখনো অব্দি আমরা নস্টালজিয়াকে ভুগি। সত্যজিৎ রায়ের অনেক সিনেমাই ব্যবসায়িক সফল নয়। ঋত্বিক ঘটকের তো মেঘে ডাকা তারা ছাড়া কোনোটাই নয়, কোনোটাই। আর মৃণাল সেনেরও তাই, কোনো সিনেমাই ব্যবসায়িক সফল নয়, কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেম। কিছু সিনেমা ব্যবসায়ী, হীরক রাজার দেশে ব্যবসায়িক সফল, এদিকে পথের পাঁচালী বেশ অনেকটা ব্যবসায়িক সফল, কিছু ক্ষেত্রে এক্সেপশনে। বেদের মেয়ে জ্যোৎস্না মেইন স্ট্রিম সিনেমা, দর্শকদের জন্য তৈরি করা। দর্শক 10 বার 20 বার 30 বার করে দেখেছে, কারণ তারা সেই পালসটা ধরতে পেরেছে, এবং ওটা সার্বিকভাবে ওই অর্থে তৈরি করা একটি সিনেমা। যাদের জন্য তৈরি করা সিনেমা তাদের অব্দি পৌঁছাতে পেরেছে, দেখেছে, আদি কথা। এখন যাদের জন্য তৈরি করা হচ্ছে সিনেমা, এই নন্দনের জন্য তৈরি করা হচ্ছে, কিছু এসি মাল্টিপ্লেক্সের জন্য তৈরি করা হচ্ছে, এবং তারপরে সেটা ওটিটিতে ব্যাচের জন্য তৈরি করা হচ্ছে। তাদের কোনো দায় নেই বাকি লোককে দেখানোর, বাকি লোক কি দেখলো না কিছু যায় না। পাগলুর কিন্তু দায় ছিল, পৌঁছতে চেয়েছিল, পৌঁছতে পেরেছিল। খাদানের সেই দায়টা ছিল, তারা পৌঁছতে চেয়েছিল, পৌঁছতে অনেকটা পেরেছে। বাকি যে সিনেমাগুলো হচ্ছে তাদের সেই দায়ও নেই, তারা পৌঁছতে চাইছেও না, সুতরাং পৌঁছতে পারছে। কে পৌঁছতে পারছে? মেগা সিরিয়াল পাচ্ছে। কে পৌঁছতে পারছে? এখন রিল সংস্কৃতি পাচ্ছে। রিল সংস্কৃতি যেটা তৈরি হয়েছে সেটা তো খুব ইন্টেলেকচুয়ালি রিচ কোনো জিনিস করছে না, খুব মিডিওকার বিলো এভারেজ জিনিসপত্র করছে, কিন্তু তার রিচটা কেন ওই অবধি যাচ্ছে? কারণ বৃহদর্শের অডিয়েন্স তারা এন্টারটেনমেন্ট পারপাসটা খুঁজছে। যখনই সিনেমা, এই যে ডিরেক্টরের কথা হচ্ছিল, তার যা লাস্ট রিলিজ সিনেমা, সে নিজেকে পোক করছে গোটা সিনেমা জুড়ে, এবং সে এমন কিছু সিচুয়েশন তৈরি করছে যার সঙ্গে 80 থেকে 85% বাঙালি রিলেটই করতে পারবে, শহরের কিছু বাঙালি ছাড়া। শুধুমাত্র কলকাতাকে যদি বাজার ধরে নেওয়া হয়, তাহলে এর থেকে বড় ভুল কিছু হবে না। যদি বাণিজ্যের কথা ভাবা হয়, আর্টের ব্যাপারটা আলাদা,
এটা আর্টিস্টিক্যালিও খুব বাজে একটি সিনেমা, আর বাণিজ্যিক ভাবেও সে কি করেছে ভগবান জানে, যা ফিগার্স পাওয়া যাচ্ছে। তারা যদি ভেবে নেয় শুধু কলকাতা, হাওড়া, 24 পরগনা বা যেগুলো বড় শহর আছে পশ্চিমবঙ্গে সেগুলোতে দেখাবে, একরকম হতে পারে। ইন্টিরিয়ারে ঢুকতে গেলেই তারা আটকে যাচ্ছে, ঢুকতে পারছে। মানে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো এই মেসেজটা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক। এই মেসেজটাও কলকাতার বাইরে গিয়ে পৌঁছচ্ছে না, মেসেজটাও পৌঁছচ্ছে না কলকাতার বাইরে। বাংলা সিনেমায় জিৎ, দেব, অঙ্কুশ আমি ধরছি, তারপরে মানে আমরা একটা ফিল্ম দেখতে যাই কি একটা আমরা মানে মনে মনে ভেবে নেই এবং আমাদেরকে নিজেরাও একটা সাধারণ লাইফে ভাবি যে আমি হিরো ও ভিলেন, সেই হিসেবে আমরা সিনেমাটা দেখি, আমরা রিলেট করতে পারি। বাংলা সিনেমা আজকে অঙ্কুশের পর কোনো হিরো দিতে পারেনি, কোনো ভিলেন দিতে পারেনি রজতাভ দত্তর পর। মানে রজতাভ দত্ত যেইটা ছুঁয়েছিলেন, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, হ্যাঁ এরা আশিস বিদ্যার্থী, তার হ্যাঁ। আগে এই মোটামুটি তো তারা ছুঁতে পারছে না। মানে আমরা একটা হিরো তৈরি করতে পারছি না, আমরা একটা ভিলেনও তৈরি করতে পারছি না, আমরা মিডিলে কমেডিয়ান থেকে শুরু করে এবং তাদের টাইপকাস্টকে আমি ছেড়ে দিচ্ছি। আমি যদি ছেড়েই হিরো দিলাম। ভিলেনের কথা বলি, এবং তাহলে টাইপকাস্টও তৈরি করতে পারছি না। আজকে কাঞ্চন, আমাদের রুদ্রনীল, আর তারপরে আমাদের নাম বলো, এই যেগুলো টাইপ, খরাজ মুখার্জি, খরাজ মুখার্জি, টাইপকাস্ট করা হয়েছে, এদেরকে ছাড়াও আমরা কাউকে পাচ্ছি না। না এখানে একটা গল্প আছে। প্রথম কথা, টাইপকাস্টকে টাইপকাস্ট করে দেওয়ার একটা বাজে ব্যাপার আছে, সেটাকে বাদ রেখে বলছি, হ্যাঁ টাইপকাস্ট তৈরি হচ্ছে, টাইপকাস্ট তৈরি হচ্ছে না বলছি না। খরাজ মুখার্জিকে, অম্বরীশকে দিয়ে অনেক ক্ষেত্রে রিপ্লেস করার চেষ্টা চলছে। আমার বক্তব্য হচ্ছে হিরো ভিলেন কেন তৈরি হলো না? প্রথম কথা হচ্ছে মাস সিনেমা তৈরি হওয়া বন্ধ হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আগে যে সিনেমাগুলো বানাতাম ব্ল্যাক এন্ড হোয়াইটে বানাতাম, মানে একটা হোয়াইট শেডের চরিত্র, একটা ব্ল্যাক শেডের চরিত্র। যখনই দুটো মিলে গ্রে শেড তৈরি করে দিল, তখন থেকেই ওই ম্যাজিকটা হারিয়ে গেল আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমরা এখন যাই সিনেমা দেখি, তার হিরো সুলভ নয়, ভিলেন সুলভ নয়। এটা একটি খুবই আর্টিস্টিক্যাল প্র্যাকটিস, যদি ঠিকভাবে করা যায়। কিন্তু ঠিকভাবে তো হয় না, কিছুই ঠিকভাবে হয় না। এবার যখনই জিনিসটাকে এরকম গ্রের দিকে নিয়ে চলে যাওয়া হলো, যে লোকটা স্ক্রিনে একটা হোয়াইট শেডের চরিত্রকে দেখে সিটি মারতে যাচ্ছিল, সে যাওয়া বন্ধ করে দিল। তাহলে সে যদি যাওয়াটা বন্ধ করে দেয় এবং বাজার নিয়ে নিল যে আমি আচ্ছা এ উঠছে, এ গ্রে শেডের, এ 4টে থিয়েটার করেছে, এ হাততালি পেয়েছে, একটা ব্যাপার আছে, চলো একে ব্যাক করতে শুরু করি। মিডিয়াও সে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে সরে এসে গ্রের দিকে চলে গেল। মিডিয়া একটা অল্টারনেটিভ স্ট্রিম তৈরি করে দিল, কলকাতার দর্শক ভাবতে আরম্ভ করলো ঠিক আছে এটাই তাই। আর সেখানে গিয়ে যারা ব্ল্যাক এন্ড হোয়াইটের মজাটা দেখতে যাচ্ছিল, এই যে যে কথাগুলো বললে জিৎ, দেব বা এদিকে রজতাভ দত্ত, এরকম কি ব্যাপার থাকতো মূলত সমস্ত সিনেমায়, নয় মায়ের রিভেঞ্জ, বাবার রিভেঞ্জ, বা গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে করতে দিচ্ছে না, বিয়ে করবে। যদি আমি প্রাইমারিলি ধরি এই স্ট্রাকচারের সিনেমা হতো, কোথাও গিয়ে একটা ক্লাইম্যাক্সে এর সঙ্গে ঝামেলা হলো, মারপিট হলো, কোনো হয়ে গেল, প্রেমিকাকে নিয়ে চলে এলো, বা রিভেঞ্জ পুরো হয়ে গেল, গল্প শেষ। এই ব্যাপারটা দেখতে যেত দর্শক। যবে থেকে এই ফরম্যাটটা থেকে বেরিয়ে এলো, দর্শক মাস অডিয়েন্স দেখতে যাওয়া বন্ধ করে দিল। কিছু লম্বা দাড়ি, লম্বা চুল আমার মতো লোকজন দিতে আরম্ভ করলো, যবে থেকে যেতে আরম্ভ করলো তবে থেকে 12টা বেজে গেছে। মানে মানে যদি ভাগ করে দিই, একটা মাস, একটা আর্ট, ঠিক আছে, মানে না এখন মাস কিন্তু সিনেমাও আর্ট ফিল্ম হতে পারে, কিন্তু এখনকার প্রবলেম হচ্ছে সেটা তো যোগা খিচুড়ি হয়ে যাচ্ছে না। মানে যোগা আমি খিচুড়ি একটা কেন? মাস সিনেমার মধ্যে আর্ট সিনেমা কি করে দেখাবো? আর্ট সিনেমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভুল। তার মানে আমরা আর্ট সিনেমা বলতে যেটা বুঝি, সেটা আলাদা আর্ট সিনেমা নয়, এটা এক্সপেরিমেন্টাল ফিল্ম, একটা ন্যারেটিভ প্যাটার্ন এক্সপেরিমেন্টাল ফিল্ম। আর্ট তো সবে আছে, কি হিরো প্লাজার দেশে আর্ট নেই? সেটা তো আছে, আছে, অবশ্যই আছে। এবার সেইখান থেকে দাঁড়িয়ে আমরা আর্টিস্টিক ভ্যালু বলে যেটাকে চালাচ্ছি সেটার মানটাও পড়েছে, এবং আমরা মাস বলে যেটাকে চালাচ্ছি তার মানটাও পড়েছে। এই ডাউনফলটা দুটো পয়েন্ট থেকে হতে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছেছে। এটা হচ্ছে প্রবলেম। মানে উঠছে না তো আমি বলবো না, মানে অনেকে চেষ্টা করছে, তুমিও চেষ্টা করছো। মানে কোথাও গিয়ে তোমার তো অডিয়েন্স, ইন্ডাস্ট্রির বাইরের লোক, আমি একদমই এখন ইন্ডাস্ট্রির বাইরে, তুমি কোথাও গিয়ে যখন তুমি একটা করবে না, এখানে আমার একটা ব্যাপার আছে। আমি ঘটনাচক্রে
আজকে আজকে বসে যখন কথাটা হচ্ছে, আজকেই একটি সো কল্ড মেইন স্ট্রিম লোকের সঙ্গে আমার মিটিং হয়েছে সকালবেলা, এবং তিনি একটি স্ক্রিপ্ট লেখার ফরমাইশ নিয়ে আমার কাছে এসেছেন, এবং তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন এবং এতবার করে বলেছেন, আমার মনে হচ্ছে বাবা তুমি এসো, তুমি বাড়ি যাও, তুমি ভালো থাকো, আমার সঙ্গে কথা বলতে হবে না। যদি এই প্র্যাকটিসটা চলতে থাকে 10 বছরে কেন 10,000 বছরও বাংলা সিনেমার কিছু হবে না, হতে পারে না। একটা সংস্থা দাবি না, এখানে একটা ব্যাপার আছে, পুতুল নাচের ইতিকথার মতো সিনেমা যদি দিনের পর দিন হতে থাকে তাহলে ঘুরে দাঁড়াতে পারে। দোস্তজির মতো সিনেমা যদি হতে থাকে, সহজ পাঠের গপ্পর মতো সিনেমা হতে থাকে, বা আর একটা দুটো আসা যাওয়ার মাঝেও যদি বেরিয়ে যায় তাহলে হতে পারে, না হলে চাপ আছে। মানে তুমি বলছো ওটা হচ্ছে মানে পুরো একদম অডিয়েন্সকে কালেক্ট করবে না, না শুধুমাত্র Artistic- কলকাতার এটাকেই ধরে রাখা? না না, যদি মানে এখন তো দুটো দিকই হারাচ্ছে। মাস ফিল্ম এই বছরটা খুব ইম্পর্টেন্ট, কারণ বেশ কিছু বড় মাস ফিল্ম আসছে, সেটা একটা বছর গেলে বলতে পারো। কিন্তু আর্ট ফিল্মের দিক থেকে বা আর্ট ওরিয়েন্টেড যে কাজগুলো সেইখানের দিক থেকে এইরকম সিনেমা যদি আর কয়েকটা হয়, যদি কনসিস্টেন্টলি হতে থাকে, বিচ্ছিন্ন দ্বীপের মতো না হয়, তাহলে জিনিসটা ঘুরে যেতে পারে। মাস ফিল্মের কথা আমি বলতে পারবো না, কোনোভাবেই বলতে পারবো না। যেমন এই পুতুল নাচের ইতিকথার ট্রেলার দেখে আমি খুব আশাবাদী, প্রচন্ডভাবে আশাবাদী যে এটা খুব ভালো কিছু একটা কাজ হতে চলেছে। বা এই ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা, মায়ানগর নাম, মায়ানগর অদ্ভুত ভালো সিনেমা। যারা অভিনয় করেছে তাদের সঙ্গে দর্শনগত বিশাল দ্বন্দ্ব থাকতে পারে অনেকের সঙ্গে, কিন্তু সিনেমাটা খুব ভালো সিনেমা। এইরকম সিনেমা যদি কয়েকটা হতে থাকে ভালো, না হলে বলা যাচ্ছে না। বাংলাদেশটি তুমি ভবিষ্যৎ দেখছো না মাস সিনেমার জন্য? আমাদের মানে যারা রাইটাররা আছে, মানে আমি যেটা আগেরটা আমি বলতে যাচ্ছিলাম, যে একটা সংস্থা আছে তারা দাবি করছে যে আমাদের যারা প্রডিউসার তারা হচ্ছে বেশিরভাগটাই বাঙালি নয় এবং বাংলা বোঝে না, বাংলার আর্টটাকে বোঝে না, বাংলা ভাষাটাকে বোঝে না, বাংলা কি দেখতে চায় তারা বোঝে না। শুধুমাত্র সেই কারণের জন্যই আমাদের আজকে এই প্রবলেমটা হচ্ছে, আজকে বাঙালির ছবি দেখছেন শুধুমাত্র প্রডিউসার কেন্দ্রিক কি? পাবলিক যা খাচ্ছে তাকে, মানে তুমি ধরে নিচ্ছ পাবলিক এটা খাবে, এবং তুমি সেইটা ভেবে যখন বানাতে যাচ্ছ তখন টেস্টটা খাচ্ছে না বাঙালি, আমি যেটা প্রথমে না, তুমি ধরতেই পারছো না যে পাবলিক কি খেতে চাইছে। না তবু আমি তো প্রথমেই শুরু করেছি যে বাঙালি নিজের খেয়ে লোকের মুখ তাড়ায়। বাঙালিকে তুমি যদি পুষ্পাটা আগে তৈরি করে দিতে, তুমি যদি হয়তো কাউকে একটা পুষ্পাটা অন্য কোনো নামে হচ্ছে গোলাপ কাঁটা বা পদ্ম ফুল বা কিছু একটা বলে চালিয়ে দিতে, সেটার পরে যদি পুষ্পাটা হতো, পাবলিক কিন্তু ওই গোলাপ কাঁটা বা পদ্ম ফুলটাকে খেত না। খেতো না বলার, সেটা যতক্ষণ না হচ্ছে তো আমরা বলতে পারবো, ওয়ে ফেল করলে বলতে পারবো যে হলো না। কেউ চেষ্টাও করছে না কেন? এটা তো মানে আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করলাম, এই সবটা মিলিয়ে এই উত্তরটা হয় যে ওই মেইন স্ট্রিম থেকে সরে যাওয়া, অল্টারনেটিভ সিনেমাকে প্রাধান্য দেওয়া, কলকাতা কেন্দ্রিক হয়ে যাওয়া, এই এতগুলো জিনিসপত্র নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে। আমরাও আঁচ করার চেষ্টা করছি, আমি জানি না এটা একদম সঠিক কিনা, আমরা জাস্ট চেষ্টাটুকু করতে পারি। যারা নতুন থিয়েটারে আসছে বা অভিনয় করতে চাইছে তাদের জন্য তোমার কি মেসেজ থাকে? বা কোনো শিল্পের সাথে যুক্ত হতে চাইছে, তারা দোমনায় আছে যে আমি করব কি করব না, এটাও এক লাইনে বলে শেষ করি। এটা হচ্ছে যা করতে আসছো নিজের দায়িত্বে করতে এসো, ছড়ালে নিজের দায়িত্বে ছড়াও, ভালো হলে নিজের দায়িত্বে ভালো হবে, ব্যাস আর কিছু না। এই তুমি ইন্ডিভিজুয়াল কাজ করো এবং আমরাও চেষ্টা করছি ইন্ডিভিজুয়ালি কাজ করার। আমাদের জন্য কি মেসেজ থাকবে এবং আমাদের যারা অডিয়েন্স তাদের জন্য কি মেসেজ থাকবে? এটা খুব একটা মানে আমাদের প্রমোশন করাচ্ছি তোমাকে দিয়ে, একটা ভয়ঙ্কর কাজে নেমেছো, কেউ তোমাদের চাপিয়ে দেয়নি যে তোমাদের এই কাজটা করতে হবে, নিজেরা দায়িত্ব নিয়েছো। ওই যেটা বললাম, নিজেদের মানে একদম নিজেদের রিস্কে এসছো কাজটা করতে, আশা করবো ভালো হবে, আশাটুকু করতে পারি, কারণ কোথাও তো কোনো সিলভার লাইন নেই, আমরা আশা করতে পারি ভালো হবে, এইটুকু। যতদিন চলা যায় চলো, এবং যতদিন চলবে সৎভাবে চলো, ব্যাস।
আমরাও আশা করতে পারি। রাজেশদাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের টাইম দেওয়ার জন্য। খুব একটা ভালো আড্ডা হলো, আমরা হয়তো আরো ভালো আড্ডা দিতে পারবো, সেটা আমরা হয়তো ক্যামেরার পেছনে আড্ডাটা আরো বেশি দেবো। ঠিক আছে, আমাদের যতটা হাত আছে আমি করলাম, এবং আমরা দেখা করবো আমাদের পরের এপিসোডে। ধন্যবাদ।